ইসমামের পাত্রী? আরও কয়েকজন দেখেছি। এবার দেশে ফিরলেই ধরে বেঁধে বিয়ে করিয়ে দিব। আলো আমতা আমতা করে বলে। ওর পারমিশন না নিয়ে এভাবে মেয়ে দেখা ঠিক হচ্ছে? রেগে যাবে যে আপনার উপর। আর কি করব, সারাদিন দেবদাসের মতো ঘুরে বেড়াবে, এটা দেখব? কি জানি কোথাকার এক শাকচুন্নির পাল্লায় পড়েছিল। কত ভালো ভাইটা আমার, খুব ভালোবাসতো ওই শাকচুন্নিটাকে। দেশে এসেছিল আমাকে দিয়ে বিয়ের প্রস্তাব দেবে বলে, এসে দেখে শাকচুন্নি বিয়ে করে দিয়েছে। আলো চুপচাপ তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন বলতে থাকে, আমার ওই মেয়েটাকে একবার দেখার খুব ইচ্ছা। আমার ভাইকে রিজেক্ট করে বিয়ে করে নেয়। নিশ্চয়ই আরও বড়লোক ছেলে পেয়েছে, তাই বিয়ে করে নিয়েছে। আজকালকার মেয়েগুলো প্রচণ্ড লোভী। আলোকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শামিন তাকে কাছে টেনে নেয়। প্রসঙ্গ পাল্টে বলে, কি হয়েছে, কি ভাবছো? কিছু না। অস্ফুট স্বরে জবাব দেয় আলো। স্বামীর আলোর কপালে একটা চুমু এঁকে দিয়ে পাঞ্জাবি গায়ে চাপিয়ে ঘর থেকে বের হয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলো কখনোই এত বড় সত্যিটা এই লোকটাকে জানতে দিতে চায় না, ভুল করেও না। সহ্য করতে পারবে না এই লোকটা। শামিনকে গাড়ি থেকে নামতে দেখে পার্টি অফিসের সবাই খুশি হলেও খুশি হয় না জাবির। সে এক পলক তাকিয়ে আবারও ফোন ঘাঁটতে থাকে। পার্টির জরুরি আলোচনায় আজ উপস্থিত নেই কবির আলমগীর। শামিন এগিয়ে যেতেই জেনারেল সেক্রেটারি ইসহাক খাঁ বলে ওঠে, এত দেরি? আগে তো তোমাকে আগে পেয়ে যেতাম মিটিংয়ে। শামিন ম্ল্যান হেসে কিছু একটা বলতে যাবে তখনই জাবির পাশ থেকে বলে ওঠে, কাউকে বেশি প্রশংসা করলে তার এভাবেই অবনতি হয়। ইশাক আঙ্কেল। শামিন শীতল চোখে জাবিরের দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, তুই হঠাৎ এলি যে, মেয়ে নাচিয়ে সময় পাস পার্টির কাজ করার? ফোন রেখে জাবির শামিনের দিকে তাকায়, তারপর বলে ওঠে, ভুল বললি, আমি নিজেই কিছুই মনে করিনি। এটা তো জনগণের কাজ, তারাই আমাকে হয়তো বা কিছু একটা মনে করে, তাই আমি মেয়র। আর তুই দলের ক্রীড়া সম্পাদক হয়ে দলের ফান্ড থেকে টাকা সরিয়ে বাজারি মেয়েদের মুচড়া দেখিস। থাইল্যান্ড যাস। জাবির কিছু বলতে চেয়েও পারে না। শামিনকে সে চেনে, এখানে তর্কাতর্কি করলে কিছু হবে না, উল্টে তার মুখোশ খুলে যাবে। শামিন ইসহাকের দিকে তাকিয়ে বলে, একজন মেয়রের অনেক কাজ থাকে আঙ্কেল। ফান্ড থেকে কে কখন টাকা সরালো সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা করলে তো হবে না। সেসব করার জন্য পুলিশ আছে, সাংবাদিক আছে, তাদেরকে এই কাজটা করতে দিন না। ইসহাক চিন্তিত ভঙ্গিতে বলে, এতগুলো টাকা শামীম, একেবারে দলের নাম ডুবে যাবে। বুঝলাম। তোমার শ্বশুরকে বলে একটু বুঝিয়ে নিউজটা এখন রিটার্ট করেছে। কোথায় সহজ করছে যাবে, তা না করে এখনো খাচ্ছে। শামিন ইসহাকের দিকে তাকাতেই ইসহাক একটা ঢোক গিলে ফেলে। ঘুরে ঘুরে মিটিংয়ের প্রত্যেকটা লোককে একবার দেখে নিয়ে শামিন ঠান্ডা গলায় বলে, যে যে অকাজটা করেছে তাদের সবাইকেই দাম দিতে হবে। অকাজটা করার আগে দ্বিতীয়বার ভাবা উচিত ছিল। শামিন চলে গেলে জাবির বিরক্ত ভঙ্গিতে ইসহাকের দিকে তাকিয়ে বলে, ফোনের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে শামিন। মহারানীর কোনো পাত্তা নেই। অবশ্য বাপের বাড়ি গেলে মেয়েরা এমন করে। তখন স্বামী দিয়ে কি করে? যাওয়ার সময় একবার শামিনকে যাওয়ার জন্য সাধলও না। শামিন কি হ্যাংলা নাকি প্রত্যেকবার স্বামীনই সেদে সেদে যাবে? কখনোই না। স্বামী ইয়াসারের আত্মসম্মান আছে। ফোনের রিংটন বেজে উঠতেই শামিন ফোনের দিকে তাকায়। ভেবেছিল আলোর ফোন, কিন্তু ফোন এসেছে সিম কোম্পানি থেকে। বিরক্ত ভঙ্গিতে শামিন মুখে কারান্ত শব্দ করে। শামিনের কোলে জামিলের ছেলে জাহিন। সে এসেছে জামিলার হেনার বাড়িতে। হেনা এসে জাহিনকে শামিলের কোল থেকে নিয়ে নেয়। শামিন ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ উসখুস করে আলোকে ফোন দেয়। ফোনটা রিসিভ করে আলো কানে ধরে চুপ করে থাকে। শামিন গম্ভীর কণ্ঠে বলে, খেয়েছো? হ্যাঁ, আপনি? খেয়েছি জামিলের বাড়িতে। কেমন আছে জমিল ভাইয়ের ছেলেটা? ভালো। আলো চুপ হয়ে যায়। শামিন প্রচন্ড বিরক্ত হচ্ছে। দুটো রোমান্টিক কথা বলতে জানে না এই মেয়ে। হয় চুপ করে থাকবে, নয়তো এমন কথা বলবে যাতে শামিনের কলিজা পর্যন্ত পুড়ে যায়। কয়েক মুহূর্ত পরে আলো বলে ওঠে, কি হলো, চুপ করে আছেন যে? কিছু না, রাখছি।
শামিন ফোন কেটে দেয়। আলো চুপচাপ বসে আছে। এমন অদ্ভুত আচরণ করলো কেন লোকটা? কিছুক্ষণ পরে আবারও ফোন দেয় শামিন। আলো আবারও ফোন রিসিভ করে বলে, কি হলো বলবেন তো, কি হয়েছে? এমন অদ্ভুত আচরণ করছেন কেন? কিছু না, রাখছি। ফোন কেটে দেয় শামিন। আলোর এবার প্রচন্ড মেজাজ গরম হয়ে গিয়েছে। কিছু বলছেও না, এমন উদ্ভট আচরণ করছে। শাশুড়ি মা এই লোকটাকে পেটে নিয়ে কি খেয়েছিল? আপাত মস্তক পাগল একটা লোক। সন্ধ্যা থেকে কিছুক্ষণ পর পর শামিন আলোকে ফোন দিচ্ছে। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিচ্ছে। আলো না পারছে বাপের বাড়িতে আসা কোনো অতিথিকে সময় দিতে, না পারছে একটু পড়াশোনা করতে। এমন ব্যক্তিত্ববান মানুষের থেকে এমন উদ্ভট আচরণ মেনে নেওয়া যায় না। একবার ইচ্ছে করলো ফোনটা সুইচ অফ করে দেবে, কিন্তু ওই লোককে বিশ্বাস নেই। দেখা যাবে আব্বু আম্মুর নাম্বারে ফোন দিতে শুরু করবে। কিছুক্ষণের জন্য ফোন দেওয়াটা থেমেছে। রাত তখন প্রায় 12টা। আলোদের বাড়ির সবাই রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। পুরো বাড়ি নিস্তব্ধ। আলোর চোখ দুটো বেশ লেগে যাচ্ছিল। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে আবার। হাই খোদা বলেই আলো ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে ধরে বলে, হাই খোদা, এখনো ঘুমাননি? শামিন চুপ করে আছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আপনি কি কাল আসতে চাচ্ছেন মেয়র সাহেব? শামিন কয়েক মুহূর্ত নীরব থেকে বলে ওঠে। দরজা খোলো, আমি এসে গিয়েছি। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসে। ওই পাগল লোকটার এমন আচরণে আলো একটুও অবাক হয়নি। চুলে খোপা বাঁধতে বাঁধতে দ্রুত পায়ে হেঁটে গিয়ে সদর দরজা খুলে দেয়। আমিন আলোকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে কিছু না বলে সোজা হেঁটে আলোর শোবার ঘরের দিকে যায়। সদর দরজার ছিটকিনি তুলে দিয়ে আলো শামিনের পিছু পিছু যায়। ঘরে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে শামিন। আলো নিচু স্বরে বলে, আগেই তো আসতে পারতেন, এত ঢং করলেন কেন? আমাকে তো কেউ দাওয়াত করেনি, আমি কি হ্যাংলার মতো চলে আসতাম? মেয়র শামিন ইয়াসার মির্জা হ্যাংলা? হ্যাংলার মতো আসেননি, কিন্তু চোরের মতো ঠিকই এসেছেন। পাড়ার কুকুরগুলো এই জন্যই ঘেউ ঘেউ করছিল আপনাকে দেখে। চোর ভাবছিল ওরা আপনাকে। শামিন চুপ করে থাকে। আলো শামিনের হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলে, গাড়ি কোথায়? মোড়ের মাথায়। জামান কাকার গ্যারেজে রাখতে পারলেন না? এটা আপনাদের মতো ভিআইপি এলাকা না। কাল সকালে গিয়ে দেখবেন গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির ভেতর কিছু নেই। মেয়রের গাড়ি কেউ ধরবে না। ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। তারপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। আলো বিছানা ঠিক করতে করতে বলে, অমন অদ্ভুত আচরণ করছিলেন কি জন্য? আপনার জন্য কাউকে সময় দিতে পারছিলাম না আমি। আপনি কি অবুঝ? স্ত্রী হবার 8 নম্বর শর্ত হচ্ছে মিনিটে মিনিটে স্বামীকে ফোন দিয়ে জিজ্ঞেস করা সে কোথায় আছে, কি করছে। আমার দলের ছেলেদের দেখি ওদের প্রেমিকা কিংবা বউরা ফোন দিতেই থাকে। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, 8 নাম্বার শর্তের কথা জানতাম না, এরপর থেকে করব। তারপর শামিনের হাত থেকে তোয়ালেটা নিয়ে আলো বলতে থাকে। আমি আসছি মানে? অবাক হয়ে শামিন জানতে চায়। আলো শামিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তো দাদির কাছে থাকবো বলে এসেছি, এক রাত দাদির ঘরে যাচ্ছি আমি। শামিন বাচ্চাদের মতো কাছুমাছু মুখ করে বলে, তো সারাদিন থাকুনি তুমি দাদির কাছে, রাত বিরাতে ওনাকে অসুবিধায় ফেলার কি দরকার? আলো ভীষণ হাসি পাচ্ছে শামিনের মুখের অবস্থা দেখে। সে হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, তাকে সময় দিতে দিয়েছেন আপনি? সারাদিন ফোন দিয়ে দিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছেন। এখন ঘুমান, আমি আসছি। আলো সত্যি সত্যি চলে যায়। স্বামীর হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ দরজার দিকে। তারপর মুখ ভার করে বিছানায় শুয়ে পড়ে। ঘর থেকে বের হয়ে দরজার এপাশে দাঁড়িয়ে আলো শাড়ির আঁচল মুখে চেপে হাসতে থাকে। মেয়র সাহেবের ভোঁতা হয়ে যাওয়া মুখটা মনে করে বেশ কিছুক্ষণ হেসে নেয়। বেশ হয়েছে, সন্ধ্যা থেকে হাড় চালিয়ে খেয়েছে, এখন একটু শান্তি পাক। দীর্ঘ সময় কেটে যায়। স্বামীর পাশ ফিরে শুয়ে আছে। ঘরের বাতিটা জ্বলছে, দরজাও খোলা। কিছুক্ষণ পরে খট করে দরজা বন্ধ করার শব্দ হয়। শামিন ঘুরে তাকায় না। 2 মিনিট পরে আলো এসে তার পাশে গুটি গুটি মেরে শুয়ে পড়ে। এলে কেন? আলোর দিকে ঘুরে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে জানতে চাই শামিন। আলো নরম গলায় বলে, দাদি বউকে পাঠিয়েছে। শামিন কোনো কথা বাড়ায় না।
আলো কিছুক্ষণ চুপ থেকে বলে, মজা করছিলাম, আমি দাদির ঘরে যাইনি। শামীম নিশ্চুপ। আলো উঠে বসে বলে, ঠিক আছে, আমি এবার সত্যি সত্যি যাচ্ছি। আলো বিছানা থেকে নেমে পড়তে নিলেই শামীম ঘুরে খপ করে আলোর হাত টেনে ধরে। আলো শামিনের দিকে তাকাতেই শামিন আলোকে টেনে নিজের কাছে নিয়ে কপাল আলোর দিকে তাকিয়ে থাকে। আলো কিছু বলার আগে শামিন বলে ওঠে, স্ত্রী হবার নবম শর্ত জানো? স্বামী কোনো কারণে রেগে গেলে তার রাগ ভাঙাতে হয়। রাগ না ভাঙিয়েই চলে যাচ্ছ। আলো চুপ করে কিছুক্ষণ শামিনের দিকে তাকিয়ে থাকে, তারপর অস্ফুট স্বরে বলে ওঠে, স্ত্রী হবার এত এত শর্ত, স্বামী হবার শর্ত নেই? স্বামীদের বুঝি 7 খুন মাফ? বুঝি কাবিনের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিলেই আর কোনো শর্ত থাকে না তাদের জন্য? কপালের কাছের চুলগুলো এলোমেলো হয়ে আছে আলোর। স্বামীর মৃদু হেসে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আছে তো, শর্ত আছে। তবে স্বামী হবার শর্ত একটাই, সেটা হলো সারা জীবন স্ত্রীকে আগলে রাখা, ভালোবাসা, আদর, যত্ন, আহ্লাদে নিজের কাছে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখা। মাথার স্ক্রু ঢিলা হয়ে যাওয়া স্ত্রী ছেড়ে দিতে চাইলেও কখনোই তাকে যেতে না দেয়া। এতটুকু বলে শামিন থামে, তারপর আবার বলে ওঠে, স্ত্রীকে কখনোই বিছানার সৌন্দর্য মনে না করা, বরং স্ত্রীকে বিছানার কোল বালিশ মনে করা। শেষের কথাটা বলে শামিন হেসে ফেলে। আলো তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন হাসতে হাসতে আলোকে আগলে নেয়। আলো মিছি মিছি নিজেকে ছাড়িয়ে নিতে চায় এই পাগল লোকটার থেকে। শামিন আলোকে আরো আগলে নিয়ে আলোর কানে ফিসফিসিয়ে বলে ওঠে, স্ত্রী হবার দশম শর্ত জানো আসিয়া? স্বামী যখন ভালোবাসতে চাইবে তখন তাকে ভালোবাসতে দেয়া, নড়াচড়া না করা। তুমিও করবে না, চুপচাপ থাকো। কথাটি বলে শামিন তার বউয়ের কপালে চুমু খায়, তারপর বলে, এই হচ্ছে মেয়র সাহেবের ভালোবাসা, দিয়েছে তার ভালোবাসা রাশিয়ার কপালে। ঘরের বাইরে থেকে রেহেনা ডেকে যাচ্ছে। এর আগেও 3 বার তিনি ডেকে গিয়েছেন। চতুর্থবারের মতো দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রেহেনা অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বামীর নিচু স্বরে সালাম দেয় তার শাশুড়িকে। রেহেনা সালামের উত্তর দিয়ে কিছু বলতে যাবে, তখনই শামিন বলে ওঠে, আলো ফজরের নামাজ পড়ে ঘুমোচ্ছে। রেহেনা অবাক হয়েই তাকিয়ে থাকে। স্বামীন ওয়াশরুমে ঢোকে। রেহেনা ঘাড় ঘুরিয়ে দেখে আলো বিছানায় ঘুমোচ্ছে। রেহেনা এগিয়ে গিয়ে চেঁচাতে থাকে, এই গাদা মেয়ে ওঠ। আলো পিটপিট করে তাকায়, কপাল কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে বিরক্তির সাথে বলে, কি হচ্ছে আম্মু? আমি নামাজ পড়েছি, চেঁচিও না। জামাই কখন এসেছে? রাত 12:30টায়। রাতে 12:30টায় এসেছে, তুই আমাকে ডাকবি না? হতভম্ব হয়ে যায় রেহেনা। ডাকলে কি করতে? দই মিষ্টি খাইয়ে বরণ করতে? খেতে কি দিয়েছিলি? ধমকের সুরে বলে রেহেনা। কি খেতে দেব? উনি তো রাতে খেয়ে এসেছেন। রেহেনা মেয়ের গা ছাড়া ভাব দেখে প্রচন্ড বিরক্ত হয়। চাপা স্বরে চেঁচিয়ে বলে, তোর বয়স 1-2 করে 26 বছর হয়েছে, তোর মাথায় কি এখনো বুদ্ধি হবে না? হালকা পাতলা নাস্তা দিসনি? আলো চোখ বড় বড় করে তাকিয়ে বলে, নাস্তা দেব মানে? রাত 12টায় নাস্তা করার সময়? রেহেনা এবার দাঁত খিচিয়ে মেয়ের দিকে তেড়ে যায়। মাথায় গাঁটটা মেরে বলে, হোক রাত 3টা, তুই আপ্যায়ন করবি না নতুন জামাই? আলো উঠে দাঁড়িয়ে বলে, নতুন জামাই বলে আপ্যায়ন করতে হবে? আর পুরাতন জামাইদের কি করে আম্মু? দরজা থেকে ফিরিয়ে দেয়। রেহেনা এইবার রেগে মেয়ের চুল ধরে। স্বামীর ওয়াশরুম থেকে বের হয়ে রেহেনাকে দেখে অবাক হয়ে যায়। রেহেনা লজ্জা পেয়ে মেয়ের চুল থেকে হাত সরিয়ে নেয়। স্বামীন বলতে থাকে, ভালো করে দুটো লাগিয়ে দিন, আমি দিলে আবার নারীর প্রতি সহিংসতা রটে যাবে। এই কাজটা আপনি করুন মা। রেহেনা ম্ল্যান হাসে, তারপর দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে চলে যায়। জলদি জলদি করে এখন জামাইয়ের জন্য নাস্তা বানাতে হবে, তার এখন দম ফেলবার সময় নেই। স্বামীন আলোর কাছে এসে বলে, শেষমেশ একজনকে পেলাম যে আলো রানীর চুলের মুঠি ধরার ক্ষমতা রাখে। বাহ বাহ, যখন যখন তোমাকে শাস্তি দিতে ইচ্ছে করবে তখন এই বাড়িতে নিয়ে আসবো ভাবছি।
স্টাডি রুমে শামিনের মুখোমুখি বসে আতায়ুর আলম তার জীবনে অর্জিত সকল মেডেলের বিশদ বিবরণ দিচ্ছে। খুবই উৎসাহের সাথে নিজের জীবনের সাহসিকতার দিনগুলোর স্মৃতিচারণ করছে। শামিন মাথা ঘুরিয়ে সবকিছু দেখে হাতে একটা আর্টিকেল তুলে নেয়। আতায়ুর আলম বলে ওঠে। ওটাও আমার লেখা। তার কাগজটাই চোখ বুলিয়ে শামিন বলে ওঠে। আপনি বই বের করলেই পারতেন। আপনার লেখায় সাহিত্যিক একটা টাচ আছে। অবশ্য আমি এসব কম বুঝি। পলিটিক্যাল সায়েন্স নিয়ে ঠেলে ঠুলে মাস্টার্স শেষ করেছি। পড়াশোনায় বরাবর অমনোযোগী ছিলাম। এসব পলিটিক্সই আমাকে বেশি টানতো। বাকিটা তো বাবাকে দেখেই আগ্রহ পেতাম। আতায়ুর আলম স্ম্ল্যান হেসে বলে। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস কিন্তু আমার জন্য নেমেছিল, জানো তুমি? না, এটা ভুল কথা। বাবার পিঠ পিছে তার ভাইয়ের কুকীর্তি আর ইলহামের জন্য বাবা তার পজিশন খুইয়েছে। আমি বরাবর এটাই মেনে এসেছি। আপনি সাংবাদিক, আপনার কাজই তো সত্য তুলে ধরা। আতায়ুর আলম বলে। আসল কথায় আসি, সরকারি ফান্ড সিন্ডিকেটের আর্টিকেলটা আমি লিখেছি, ছাপিয়েছি। এই ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে? শামিন আতায়ুর আলমের চোখের দিকে তাকিয়ে বলে। আপত্তি কেন থাকবে? আপনি কি ভাবছেন সিন্ডিকেটের সাথে আমি জড়িত? মেয়ে জামাই হিসেবে ছাড় দিতে চাচ্ছেন? তা ঠিক নয়। আমতা আমতা করে বলে আতায়ুর আলম। শামিন ঠান্ডা গলায় বলে। পুলিশ তদন্ত করবে, ওপর মহল থেকে লোক আসবে, সত্যিটা সামনে আসবে। 13 কোটি টাকা জনগণের জন্য ছিল, আমার দলের কর্মীদের জন্য নয়। আমিও চাই এর একটা সুরাহা হোক। হাসতে গেলে কেন? আমি কি বাচ্চা? পথ চিনে আসতে পারে না? ভাইয়ের দিকে তাকিয়ে আছে ইসমাম। শামিন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বলে। আমি তোদের তেমনটাই মনে করি। ইসমাম চুপ করে বসে থাকে। শামিন বলে। আমিও তখন খুব ছোট, মাকে দেখতাম তোদের ডায়পার চেঞ্জ করে দিতে। আমি 2 দিন ভালো করে লক্ষ্য করলাম, তারপর নিজেই চেষ্টা করলাম। সেই থেকে তোরা রিশুর ডায়পার চেঞ্জ করেছি। আমার কাছে এখনো মনে হয় তোরা তেমন। শামিনের কথাই ম্ল্যান হাসে ইসমাম। তারপর বলে ওঠে। বাড়িতে কে কে আছে এখন? তোর বড় ভাবি, মেজো ভাবি, ইলহাম চিটাগাং গিয়েছে, ইশিতা ইউনিভার্সিটিতে। গাড়ি ডানে ঘোরাও ভাইয়া। শামিন অবাক হয়ে বলে। কেন? আগে বাবার কবর জিয়ারত করতে যাব। দুই ভাই চুপচাপ। ইসমাম বলে ওঠে। বাবা বলতেন আমি যেন তার জানাজায় অন্তত থাকি, সেটাও তো হয়নি। আমি কিন্তু বাবার অপদার্থ ছেলে প্রমাণিত হলাম ভাইয়া। বাবা খুব একটা মিথ্যা বলতেন না। শামিন কোনো জবাব দেয় না। গাড়ি ঘুরিয়ে তারা গ্রামের বাড়ির দিকে যায়। সেখানে দুই ভাই গোটা সকালটা কাটিয়ে আসে তাদের বাবার সাথে। গাড়ি শান্তিনীরের গেট দিয়ে ভেতরে ঢোকে। কলিং বেল টিপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আলো এসে দরজা খোলে। ইসমাম নিচু স্বরে আলোকে সালাম দিলে আলো সালামের উত্তর দেয়। শামিন হাসতে হাসতে আলোকে বলে। রান্নাবান্না হয়েছে? আলো মাথা নাড়ায়। রান্নায় লবণ হয়েছে কিনা দেখেছো? মাথা নাড়িয়ে আলো অস্ফুট স্বরে বলে। দেখেছি। শামিন বলে। ঠিক আছে, ও ফ্রেশ হলে ওকে খেতে দিও। প্লেনে কিছু খাইনি। আলো মাথা নাড়িয়ে ইসমামের দিকে তাকায়। ইসমাম চুপচাপ সোজা হেঁটে সিঁড়ির কাছে যায়। আলো রান্নাঘর থেকে সবকিছু নিয়ে এসে টেবিলের ওপর সাজিয়ে রাখে। অনেক সময় নিয়ে সে এসব রান্না করেছে। হুট করে শামিন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আলো চমকে ওঠে। নিচু স্বরে বলে। ইহান বাড়িতে ছোটাছুটি করছে। শামিন হেসে আলোকে ছেড়ে দিয়ে মুখোমুখি দাঁড় করায়। তারপর আলোর চোখে চোখ রেখে বলে। আজ তোমাকে একটু একটু গিন্নিদের মতো লাগছে। একটু একটু, পুরোপুরি নয় কেন? শামিন হেসে আলোর আঁচল টেনে মাথায় তুলে দিয়ে বলে। কারণ এটা ছিল না। আমি আজও বাড়িতে একটু যেতে চাচ্ছি, আবার কিছু ঘন্টা থেকে চলে আসবো, জরুরি কিছু কাজ আছে। শামিন পাঞ্জাবির দিকে তাকায়। বিজনেস যেটা শুরু করেছিলাম সেটা আম্মুকে বুঝিয়ে দিয়ে আসবো। আরও 2 জন লোক নেওয়া হয়েছে। আমার শাশুড়ি হবে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক। বাহ, বেশ ভালো। আলো হাসে। তারপর বলতে থাকে। টিউশনিটা ছেড়ে দিয়ে খারাপ লাগছে খুব। দিদিমণি আজকেও ফোন দিয়েছিলেন। শামিন আলোর দিকে এগিয়ে আসে, জড়িয়ে ধরে বলে। খুব উপার্জন করতে ইচ্ছে করে? হুম। আলো মৃদু স্বরে বলল। তারপর বলে ওঠে। কতগুলো টাকা বেতন পেতাম জানেন? 6,500 টাকা। শামিন অবাক হওয়ার ভান ধরে বলল।
6,500 টাকা? বাবা, এতগুলো টাকা! আলো বুঝতে পেরে যায় শামিন তাকে খোঁচা মারছে। সে মুখ ভার করে বলে, আপনার কাছে 6,500 টাকা কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে মাস শেষে যখন টাকাগুলো পেতাম, তখন অন্যরকম একটা আনন্দ হতো মনে। ওই 6,500 টাকায় ভাই দুটোকে কত কি যে কিনে দিতাম। আব্বু তো ওদের এক একটা সাবজেক্টের টিউশনি ফি দিতে দিতেই হিমশিম খেয়ে যেত। ওদের শখ পূরণ করতো কখন? শামিন আলোর দিকে তাকিয়ে আছে। কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, আমার কাছে একটা চাকরির অফার আছে। একটা এজেন্সি চালাতে হবে। সপ্তাহে 3 দিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা বসলেই হবে। বেতন 8,000 টাকা। করবে চাকুরিটা? নতুন এজেন্সি, তাই মালিকের থেকে বেশি বেতন দিতে পারবে না। আলো অবাক হয়ে তাকায় শামিনের দিকে, তারপর বলে, এজেন্সি? কি এজেন্সি? শামিন মৃদু হেসে তার ল্যাপটপ নিয়ে বসে। আলোকে কাছে টেনে পাশে বসিয়ে বলতে থাকে, একটা এজেন্সি খুলেছি নতুন। প্রতিবন্ধী ও বিধবা নারীদের উন্নয়নে কাজ করবে। এছাড়াও গরিব স্টুডেন্ট যারা তুখোর মেধাবী কিন্তু যাদের মেডিকেল কোচিং, ভার্সিটির কোচিং করার সামর্থ্য নেই, তাদেরকে সাহায্য করা হবে। প্রাথমিকভাবে এই দুটো প্রজেক্ট হাতে নিয়েছি। এর বাইরে সামর্থ্য কিংবা অর্থায়ন নেই। আলো অবাক হয়ে শামিনের দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, এসব কখন করলেন? এই 2 দিন এসব নিয়েই ছুটাছুটি করেছি। আলো তাকিয়ে থাকে। শামিন হেসে বলে, 8,000 টাকার বেশি কিন্তু দিতে পারবো না। যদি অফারটা পছন্দ হয় তবে আমাকে তোমার সিভি দিও। এত কিছু কিভাবে ম্যানেজ করবেন? পারিবারিক ব্যবসার টাকা তো আপনার একার না, আপনার ভাই বোনদেরও। এমনিতেই বেশ কিছু এজেন্সিতে দিচ্ছেন টাকা, এতিমখানা চালাচ্ছেন। নিজেকে কি রাজা রামমোহন রায় ভেবে বসে আছেন? শামিন হেসে ফেলে। তারপর হাসি থামিয়ে বলে, কে বলেছে আমি সব টাকা দেব? আমিও দেব, তবে সামান্য। বাকিটা তুমি ম্যানেজ করবে। আমি কিভাবে? প্রত্যেক মাসে এজেন্সি থেকে ক্যাম্পেইন করা হবে বিভিন্ন জায়গায়, কলেজ, ইউনিভার্সিটিতে। সেখান থেকে লোকজন যা দেবে সেটাই ব্যয় হবে। আলো সবটা বুঝতে পেরে চুপ করে থাকে। শামিন বলে, করবে চাকুরিটা? আমি বিশ্বস্ত আর পরিশ্রমী একজন কর্মী চাচ্ছি। কিন্তু এভাবে সরাসরি নিজের বউকে চাকুরি দেওয়া কি ঠিক? অন্যান্য বেকারদের তো হক আছে। স্বজন প্রীতি করলাম। মাঝে মাঝে মেয়র একটু দুর্নীতি করবে না? একেবারে সৎ থাকলে কেমন দেখায়? আলো হেসে ফেলে। তারপর বলে, নাম কি আপনার এজেন্সির? আমি কাল সিভি জমা দেব। শামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে বলে, এজেন্সির নাম ইয়াসার আলো ফাউন্ডেশন। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন তার স্ত্রীর হাতে চুমু খেয়ে বলে, শাহজাহানের মতো স্ত্রীর জন্য তাজমহল তো করতে পারবো না। আমি একটা চাকুরি দিলাম। তুমি খুশি আসিয়া? খাবার টেবিলে 4 ভাই বোন মিলে হাসাহাসি করতে করতে খাচ্ছে। কতদিন পরে আবার তারা একসাথে খেতে বসেছে। আলো রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছে। তার ইচ্ছে করছে না ভাই বোনদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে। ভাই বোনদের নিজেদের কত কথা থাকতে পারে, সে বরং সবার খাওয়া হয়ে গেলেই খাবে। শামিন আশেপাশে তাকিয়ে আলোকে ডাকতে থাকে। আলো ধীর পায়ে এগিয়ে যায়। ঈশিতা মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, তুমি রান্নাঘরে ঘাপটি মেরে আছো কেন ভাবি? এখানে আমরা কত গুরুত্বপূর্ণ আলোচনা করছি, তুমি শুনবে না? আলো কিছু বলতে যাবে তখন শামিন বলে, বসো এখানে। ঋতু খেয়েছে, আমিও খাচ্ছি। তুমি অপেক্ষা করছো কিসের? আলো বাদ সাধতে যাবে তখন শামিন একটা চেয়ার টেনে বলে, বসো। আলো বসে পড়ে। ইসমাম খাবার নাড়াচাড়া করতে থাকে। হঠাৎ শামিন সবার মুখের দিকে তাকিয়ে খেতে খেতে বলে ওঠে, এখানে সবাই যখন আছি তাহলে আমি কথাটা বলি। তোদের সবাইকে সবসময় পাওয়া যায় না। আলো মাথা তুলে তাকায়। এই লোক এখন কি বলবে? ইসমামের বিয়ের কথা নাকি? তাহলে তো এখানে আবার ঠান্ডা যুদ্ধ লেগে যাবে। আলো অনুমানের উপর ভিত্তি করে শামিনকে থামিয়ে দিয়ে বলে, খাওয়া শেষ করে বলুন। শামিন আলোর কথা গায়ে না মেখে বলতে থাকে, আমি আর ইলহাম একটা মেয়ে পছন্দ করে রেখেছি ইসমামের জন্য। ইসমাম খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। ঈশিতা আনন্দিত গলায় বলে, তাই নাকি? ওই ফিহা বলে মেয়েটা, তাই না?
শি ইজ টু মাচ কিউট ভাইয়া, বেশ মানাবে ওদের। শামিন খুশি খুশি গলায় বলে। হ্যাঁ, তোর বড় ভাবিও ওকে পছন্দ করেছে। ইসমাম আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে ফেলে, চোখ ঘুরিয়ে ইসমাম বড় ভাইয়ের দিকে তাকায়। শামিন ঠান্ডা গলায় বলে। কি এভাবে দেখছিস কি? গ্লাস ভেঙে হাত কাটবি? একটা গ্লাস ইসমামের দিকে এগিয়ে দিয়ে বলে। নে, এটা ভেঙে ফেল। ইসমাম ঠান্ডা ঠান্ডা গলায় বলে। কেন আমাকে নিয়ে পড়ছো কেন? ভাইয়া ঈশিতা মেয়ে, ওর বিয়ের ব্যাপারে মাথা না ঘামিয়ে আমাকে নিয়ে পড়ছো কেন? ঈশিতা চেঁচিয়ে ওঠে। তুই নিজে বাঁচতে আমার কথা উঠাচ্ছিস কেন ভাইয়া? আমার সাথে তোর কোন জন্মের শত্রুতা? তো তুই এত খুশি কেন আমার বিয়ে নেই? তোর এত আনন্দ কিসের? মুহূর্তেই ঝগড়া লেগে যায় দুজনের মধ্যে। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এরা এখনো এভাবে চুলোচুলি করে? কি অদ্ভুত! ঝগড়ার এক পর্যায়ে ইসমাম ঈশিতাকে বলে ফেলে। এখনো তো তুই বেকার বেকার ভাইদের ঘাড়ে খাচ্ছিস, না চাকরির চেষ্টা করছিস, না বিয়ের জন্য রাজি হচ্ছিস। তুই আমার লাইফ নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? শামিন ইসমামকে ধমক দিয়ে থামিয়ে দেয়। ঈশিতা কিছুক্ষণ ইসমামের দিকে তাকিয়ে থেকে পানির গ্লাস উঠিয়ে ইসমামের মুখে ছুঁড়ে দেয় পানি। তারপর গটগট করে হেঁটে দোতলায় উঠে যায়। ইসমাম চুপচাপ খেতে থাকে ভেজা অবস্থাতেই। তারপর খাওয়া শেষ করে উঠে চলে যায়। ইসমামের পিছু পিছু উঠে চলে যায় ইলহাম। খাবার টেবিলে বসে থাকে আলো এবং শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে বলে। কি দরকার ছিল? শামিন হাত ধুয়ে উঠে পড়তে পড়তে বলে। আমি হাল ছাড়বো না। টেবিল পরিষ্কার করে আলো দোতলায় উঠে দেখে ইসমাম আর ঈশিতা বসে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। আলো বেশ অবাক হয়। এই মাত্রই তো দুটোতে হাততালি মারামারি করছিল, এরই মধ্যে মিল হয়ে গেল। এরা চার ভাই বোন খুবই অদ্ভুত। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আলো ঘরে চলে যায়। বিছানায় বসে বইটা মাত্র হাতে নিয়েছে, একটা ড্রামার চোখ বুলাবে বলে। তখনই শামিন বারান্দা থেকে এসে আলোর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। আলো নাক কুঁচকে বলে। সিগারেট খেয়েছেন? বাহ, এই চমৎকার গুণ সম্পর্কে আমি অবগত ছিলাম না। রাগ করলে বছরে দুটা খাই। এই আজ একটা খেয়েছি, আর একটা 6 মাস পরে খাবো। আলো ঠান্ডা গলায় বলে। না, রাগ করব কেন? আমারও তো এত খুশি লাগছে, এত খুশি লাগছে যে খুশিতে ইচ্ছে করছে আপনাকে ঘর থেকে বের করে দেই। শামিন মৃদু হেসে বলে। মাথার চুল টেনে দাও। মামার বাড়ির আবদারগুলো করতে বেশ পারেন মেয়র সাহেব। আবদার নয়, স্ত্রী হবার 11তম শর্ত। নাও, চুল টেনে দাও। 32 বছর হয়ে গিয়েছে আমার, আর 2 বছর পরেই টাকলা হতে শুরু করব। তখন স্বামীর চুল টেনে দেওয়ার জন্য মেঝেতে শুয়ে গড়াগড়ি করে কাঁদলেও চুল পাবে না। এখন মন ভরে টেনে রাখো বউ। কমলা রঙের শাড়িটার দিকে তাকিয়ে থেকে আলো মুচকি হেসে শাড়িটা হাতে তুলে নেয়। লোকটা একটা আস্ত পাগল। আলমারি ভর্তি শাড়ির প্রায় অর্ধেক শাড়ি কমলা রঙের। কি পেয়েছে এই রংটাতে সে? আর কোনো রঙে বুঝি আলোকে মানায় না। আঁচল গায়ে জড়িয়ে নিয়ে মাথায় তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। শামিন বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু টাইপ করছিল। আলো শামিনের দৃষ্টি আকর্ষণ করতে মৃদু আওয়াজ করে গলা খাকারি দেয়। শামিনের কোনো হেলদোল নেই, সে এক মনে ল্যাপটপে কিছু একটা দেখছে। আলো মাথা থেকে তোয়ালে খুলে ফেলে বলে। শুনছেন আমাকে কেমন লাগছে? শামিন আলোর দিকে না তাকিয়ে ল্যাপটপে কি টাইপ করতে করতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে। সুন্দর লাগছে। আরে দেখে বলুন না। ব্যস্ত আলো, পরে দেখবো, যাও। আলো মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকায়, তারপর কণ্ঠে একরাশ অভিমান মিশিয়ে বলে ওঠে। এমনটা তো আমি শুরুতেই আন্দাজ করেছিলাম। বাংলাদেশের ছেলেদের এইটা একটা নীতি। শখের নারী পটে গেলে তখন আর পাত্তা দিতে ইচ্ছে করে না। শামিন কিছুক্ষণ কিবোর্ডে টাইপ করে আলোর দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে। আমি পাত্তা দেওয়া শুরু করলেই তো বলে দেবে, ছাড়ুন ছাড়ুন, তরকারি পুড়ে যাচ্ছে, ইহান আসছে, জাপানে টর্নেডো হচ্ছে, পৃথিবী উল্টে যাচ্ছে। এখন ড্রামা না করে যাও, আমি সত্যি ব্যস্ত আছি। আলো শীতল চোখে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোর দিকে না তাকিয়েই বলতে থাকে। স্ত্রী হবার 12তম শর্ত হচ্ছে স্বামী ব্যস্ত থাকবে, তার জন্য চমৎকার 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসে তাকে দেয়া, তার পাশে বসে তার কাঁধে মাথা রাখা।
এবং অবশ্যই মুখে তালা লাগিয়ে রাখা, যাতে স্বামীর কাছে কোনো অসুবিধা না হয়। আলো বিরস্ব মুখে রান্নাঘরে ঢুকে কফির চুলে পানি গরম করতে হবে। সিতারা অবাক হয়ে বলে, আলো কপাল কুঁচকে বলে, বলো তো সিতারা, পৃথিবীতে সব থেকে পোল্টিবাজ প্রাণী কোনটা? মানে দ্রুত রং বদলায় কারা? সিতারা বলে, হয়নি। সিতারা কিছুক্ষণ চিন্তা করে বলে, হয়নি, তাদের থেকেও পোল্টিবাজ। সিতারা বলে, সেই প্রাণীর নাম হলো স্বামী। এরা প্রথম প্রথম এরকম থাকে, পরের রূপ বদলে ফেলে। সিতারা মাথা ঝাঁকিয়ে আলোকে সমর্থন করে বলে। আলো শুকনো মুখে বলে, আমারও সেদিন আসতে চলেছে সম্ভবত। অফিস ঘরটা বেশ পছন্দ হয়েছে আলোর। স্বামীন সম্ভবত তার জন্যেই এতটা শৌখিনভাবে সাজিয়েছে ঘরটাকে, নয়তো লোকটা তো পুরো অগোছালো একটা লোক। সপ্তাহে 3 দিন তাকে এজেন্সির এই অফিসে বসতে হয়, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। এই 3 দিন হচ্ছে তার অফিস টাইম। আলো প্রথমে বেশ অবাক হয়েছিল, সন্ধ্যা 6টা থেকে 8টা কোনো অফিস টাইম নাকি। পরে জেনেছে স্বামীন তার জন্য এমন একটা নিয়ম তৈরি করে রেখেছে যাতে সে ইউনিভার্সিটি থেকে যেতে পারে এবং অফিসেও আসতে পারে। বড় কথা হচ্ছে স্বামীর নিয়মিত আলোকে এজেন্সি থেকে নিয়ে যায়। আপাতত 4 জন ছাত্রছাত্রীকে মেডিকেলের অ্যাডমিশন যুদ্ধে অংশ নিতে কোচিং করার যাবতীয় খরচ দেওয়া হয়েছে। সবাই চাষা ভোষা পরিবারে ঠিকমতো খেতে পারে না এবং এটা সম্পূর্ণ স্বামীন দিয়েছে। তাদের ফান্ডে এখনো দানের অর্থ জমা হতে শুরু করেনি। ঘড়ির দিকে তাকিয়ে আলো উঠে দাঁড়ায়। প্রায় রাত 8টা বেজে গিয়েছে, স্বামীনের এখনো আসার নাম নেই। হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। স্বামীনের পার্টি অফিস থেকে এজেন্সির দূরত্ব পায়ে হেঁটে 10 মিনিট। আবাসিক এলাকায়, তাই জায়গাটা একটু নির্জন। অফিসের সহকারী মেয়েটিকে বিদায় দিয়ে আলো দারোয়ান চাচাকে বলে তালা লাগিয়ে দেয় অফিস ঘরটিতে। সিদ্ধান্ত নিয়ে আজ সে গিয়ে শামিলকে চমকে দেবে পার্টি অফিসে। ছাতা হাতে নেমে পড়ে আলো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, লোকজন নেই। ফোন রাস্তায়, দূরে একটা মাইক্রো গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে 2-1টা ট্রাক চলে যাচ্ছে। আলো এদিক ওদিক তাকিয়ে সামনে 2 পা বাড়াতেই হঠাৎ মৃদু গোঙানির আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে কারো মুখ চেপে ধরে হয়েছে। হঠাৎ আলোর ভিতরটা কেমন কেঁপে উঠল। ঘাড় কেশে আর ঘুরিয়ে আশেপাশে ভালো করে দেখতে থাকে সে। কোথাও কিচ্ছু নেই, একটা মাইক্রো গাড়ি ছাড়া। হঠাৎ একটা যাত্রীবাহী অটোরিকশা চলে গেল আলোর সামনে দিয়ে। আলো ব্যাপারটাকে পাত্তা না দিয়ে ঘুরে আবারও সামনে পা বাড়ায়। আব্বার সেই গোঙানির আওয়াজ শুনতে পায় সে। থেমে যায় আলো। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে কোথা থেকে একজন লোক ছুটে এসে দূরে দাঁড় করিয়ে থাকা মাইক্রো গাড়িতে উঠে পড়ে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে অপলকের জন্য আলো লোকটার মুখটা দেখতে পেল। কিছু একটা অনুমান করার আগেই গাড়িটা সাই সাই করে আলোর সামনে দিয়ে চলে যায়। তখনই কোনো মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পায় সে। আলো হতভম্ব হয়ে তাকায় সেদিকে। মাথা কাজ করছে না তার। ফোন বের করে গাড়িটার নাম্বার প্লেটের ছবি তুলে এদিক ওদিক তাকিয়ে লোকজন ডাকতে থাকে আলো। খুব কাছেই কুরিয়ার সার্ভিসের একটা অফিস। সেখান থেকে দারোয়ান সহ বেশ কিছু কর্মচারী ছুটে আসে। আলো কাউকে পুরো ব্যাপারটা বিশ্বাস করাতে সক্ষম হয় না। আলো হাল ছেড়ে দিয়ে অটোতে উঠে স্বামীনের পার্টি অফিসে চলে যায়। স্বামী ইয়াসারের পার্টির অফিসে সালিশি বৈঠক বসেছে আজ। 2টো ছাত্র দলের মধ্যে সংঘর্ষ নিয়ে সালিশি বিচারের বৈঠক। আলো গেট থেকে দ্রুত পায়ে বৈঠকখানা হয়ে সোজা স্বামীনের মুখোমুখি দাঁড়ায়। স্বামীন সালিশ রেখে উঠে দাঁড়িয়ে আলোকে নিয়ে নিজের ঘরটাতে আসে। ধমকের সুরে বলে, সাহস ভালোই তোমার। বলেছি না আমি না যাওয়া পর্যন্ত বের হবে না একদম। এত তাড়া ছিল ফোন দিতে, গাড়ি পাঠিয়ে দিতাম। আমি ফোন দিয়েছি, আপনি ফোন ধরছিলেন না। স্বামীনের মনে পড়ে যায় সেই বালিশের জন্য ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। তারপর বলে ওঠে, তো ইসমামকে ফোন দিতে, ও এসে নিয়ে যেত। আলো স্বামীনের কথার জবাব না দিয়ে বলে ওঠে, বাদ দিন, আমার কথা এখন মন দিয়ে শুনুন। আমার সাথে একটু থানায় যাবেন, চলুন। স্বামী অবাক হয়ে বলে। থানায় কেন? আলো সব ঘটনা খুলে বলে স্বামীনকে। সব শুনে স্বামীন পাত্তা দেয় না প্রথমে, মজার ছলে বলে, হয়তো কোনো অদ্রিতা আলোকে কোনো স্বামী নিয়ে আসার তুলে নিয়ে গেছে।
আলো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শামিনের দিকে, চেঁচিয়ে উঠে বলে। আমি মজা করছি না, এই দেখুন গাড়ির নাম্বার প্লেট। শামিন আলোর ফোনে ছবিটার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে বলে ওঠে। এটা তো জাবিরের গাড়িটা, ওই গাড়িটা ব্যবহার করে। আলো চাপা স্বরে চেঁচিয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, ওই লোকটার মুখ আমি দেখেছি। ওই লোকটা জাবির ছিল, জাবিরই ছিল। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে। চলুন মেয়র সাহেব, আমার মনটা কেমন কু গাইছে। আমি স্পষ্ট শুনেছি সেই নারী কণ্ঠের আর্তনাদ। কিডন্যাপিং কেস মনে হচ্ছে। আলো সমীর দত্তের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে। জি, আমি স্পষ্ট শুনেছি একটা মেয়ের চাপা আর্তনাদ। সমীর শামিনের দিকে তাকায়। শামিন বলে। গাড়িটা জাবিরের। সমীর দত্ত চিন্তায় পড়ে যায়, কপাল কুঁচকে বলে। কিন্তু আমাদের কাছে না কোনো মিসিং ডায়েরি এসেছে আর না অন্য কোনো অভিযোগ। এভাবে আন্দাজের বসে কাউকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা, তাও কবির আলমগীরের ভাগ্নে, তোরা মানহানির মামলা খেয়ে যাবি। শামিন মাথা নেড়ে বলে। বুঝতে পেরেছি ব্যাপারটা, আমি শুধু তোকে ব্যাপারটা ইনফর্ম করতে এসেছি। সমীর দত্ত মাথা ঝাঁকিয়ে জবাব দেয়। বেশ করেছিস, বিষয়টা মাথায় থাকলো। তেমন কিছু টের পেলে আমি অবশ্যই অ্যাকশান নেব। থানা থেকে রাত 9:30টায় বের হয় শামিন এবং আলো। আলো মাথায় শাড়ির আঁচল তুলেছে। গাড়ির কাছে এসে শামিন আলোর দিকে ঘুরে দাঁড়িয়ে কটমট দৃষ্টি দেয় আলোর দিকে। আলো ঘাবড়ে যাওয়া মুখ করে বলে। কি হয়েছে? আমি আবার কি করলাম? এখন আমাকে চোখ রাঙাচ্ছেন কেন? আর যদি কখনো আমি দেখি বেশি পাকনামি করে আমাকে না বলে অফিস থেকে বেরিয়ে যেতে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি খুব রেগে গিয়েছি তোমার উপর আলো। আমি ছাড়া অফিস থেকে এক পাও বাইরে দেয়া যাবে না, এমনটা কথা ছিল না। সবসময় একটু বেশি বুঝতেই হবে। আলো বলে। আমি তো আপনার দেরি হচ্ছিল দেখে। শামিন প্রচণ্ড রেগে গাড়িতে উঠে বসে। আলো চুপচাপ পাশে বসে শামিনের দিকে তাকায়। মানুষটা অস্বাভাবিক রেগে গিয়েছে। এখন কিভাবে রাগ ভাঙাবে তার? বাড়িতে এসেও প্রচণ্ড গম্ভীর হয়ে থেকেছে শামিন। খাবার টেবিলে চুপচাপ খেয়ে উঠে গিয়েছে। আলোর এবার খুবই বিরক্তি লাগছে। সামান্য অপরাধের এমন শাস্তি হতে পারে না। বিছানায় বসে কিছু কাগজপত্র দেখছিল শামিন। আলো শামিনের রাগ ভাঙানোর জন্যে এসে তার পাশে বসে কাঁধে মাথা রাখে। শামিন কোনো কথা বলে না। আলো নরম গলায় বলে। সরি, আর করবো না এমন পাকনামি। সরি বলার কিছু নেই, কাল থেকে এজেন্সিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা টাকা লাগবে আমাকে বলবে, ওই টাকা দিয়ে ইচ্ছে মতো ভাইদের এটা সেটা কিনে দেবে। আলো শামিনের দিকে তাকায়। শামিনের গালে হাত রেখে মুখটা আলোর দিকে ঘুরিয়ে বলে। আচ্ছা, সে দেখা যাবে, আগে আপনি মুড ঠিক করেন প্লিজ। এভাবে দেখতে ভালো লাগছে না আপনাকে। শামিন আলোর দিকে তাকায় ঠিকই, কিন্তু মুখটা এখনো গম্ভীর করে রেখেছে। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলে। রাগ কিভাবে কমবে? কি করতে হবে? শামিন চুপচাপ তাকিয়ে থাকে আলোর দিকে। আলো মাথা নিচু করে বলতে থাকে। বলুন কি করতে হবে? কমলা রঙের একটা শাড়ি পরে আসলে রাগ কমবে? শামিন কয়েক মুহূর্ত চুপ করে আলোর দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। কমবে। শান্তি নীরের পরিবেশটা থমথমে হয়ে আছে। একটা বড় সড়ো ঝড় চলে গেলে প্রকৃতি যেমন নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনি হয়ে আছে পরিবেশ। ঘটনার সূত্রপাত ঘটেছে দোতলার লিভিং রুমে। ইসমাম নিজের ল্যাপটপে প্রজেক্ট নিয়ে কাজ করছিল। শামিন এসে তাকে জানায় আজ বিকেলে একজন মেয়ের সাথে দেখা করতে যেতে হবে তাকে। রেস্টুরেন্টে টেবিল বুক করে রেখেছে সে। ইসমাম কিছু না বলে উঠে যেতে নিচ্ছিল, তখনই শামিন রাগের মাথায় এটা ওটা ভাঙচুর শুরু করে দেয়। ভাইয়ের প্রতি পাল্টা রাগ দেখাতে না পেরে ঘরে ঢুকে নিজেও জিনিসপত্র ভাঙতে শুরু করে ইসমাম। শামিন চেঁচিয়ে যাচ্ছে। তোর সমস্যা কোথায়? আমি দেখেই ছাড়বো। আজকে তুই যাবি রেস্টুরেন্টে। দুই ভাই তাদের নিজেদের ঘরে বসে মেজাজ দেখাচ্ছে। আলো এবং বাকিরা দোতলা লিভিং রুমে দাঁড়িয়ে আছে অপ্রয়োজনীয় রেফারি হয়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলো দরজা ঠেলে ভেতরে ঢোকে। শামিন শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে দিও তোমার দেবরকে বিকাল 4টায় দেখা করতে হবে। মেয়ের সাথে মেয়ের বড় ভাই আর ভাবি থাকবে, আর ইসমামের সাথে তুমি আর ঈশিতা যাবে। আমি কিছুক্ষণ পরে জয়েন করব, সময় বের করে।
আমি ওনাদের ফোন করে ফাইনাল করে দিচ্ছি। আলো আমতা আমতা করে বলে, এভাবে ওর পারমিশন ছাড়াই ফাইনাল করে দেবেন? ও যদি না যায় তাহলে তো আপনার মান সম্মান নষ্ট হবে। যাবে, ওর খাঁড় যাবে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, বলছিলাম আমি একটু কথা বলে দেখব। শামিন ওয়ালেট আর ফোন হাতে তুলে নিয়ে আলোর গালে হাত বুলিয়ে যেতে যেতে বলে, দেখতে পারো, তবে ওকে বলে দিও যেতে কিন্তু হবেই। আপাতত কোনো ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে না। আলো পা টিপে টিপে ইসমামের ঘরের দিকে অগ্রসর হয়। দরজা ভেজিয়ে রাখা, হাত দিয়ে ঠেলে সরিয়ে ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দেয় সে। ইসমাম কপালে একটা হাত রেখে ইজি চেয়ারে আধশোয়া হয়েছিল। কারো অস্তিত্ব টের পেয়ে ঘুরে তাকাতেই আলোকে দেখে উঠে দাঁড়িয়ে যায়। আলো ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম চেঁচিয়ে ওঠে, স্বামীর হয়ে ওকালতি করতে এসেছ, যাও এখান থেকে। আলো চলে যায় না, একটা চেয়ার টেনে বসে পড়ে। ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম রাগী গলায় বলতে থাকে, শোনোনি আমার সিদ্ধান্ত? যাও, তোমার সিদ্ধান্ত গিয়ে বলে দাও। কেন করছো এমন? আলো ঠান্ডা গলায় জানতে চায়। ইসমাম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, বিয়ে করতে আগ্রহী নেই, কতবার বলবো? তোমার ভাইয়া তোমার ভালো চাই ইসমাম। ভাইয়া ভালো চাই, তুমিও ভালো চাও, ইস্যু ভালো চাই, মেজো ভাইয়া ভালো চায়, মেজো ভাবি ভালো চায়, তোমরা সবাই ভালো চাও, শুধু আমি আমার ভালো চাই না, তাই তো? এটাই বলতে চাইছো? সেরকমই মনে হচ্ছে, নয়তো বিয়েতে আপত্তি করার কোনো কারণ দেখছি না। ইসমাম আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, একটা মেয়েকে চিনে না জানে না, হুট করে তাকে বিয়ে করে নেব? এটা 2023 অদ্রিতা, সরি ভাবি। আলো কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, তো চিনবে জানবে এই জন্য তো দেখা করতে বলা হচ্ছে। আগে কথা বলে দেখবে, তারপর ভালো না লাগলে জানিয়ে দিবে অন্য মেয়ে দেখা হবে। পারবো না, আমার ইন্টারেস্ট নেই। পারবে, তোমার ভাইয়ার জন্য পারতে হবে। ভাইয়ের জন্য, ভাইয়ের খুশির জন্য আমি মনের বিরুদ্ধে একটা কাজ করব। কেন? ভাইয়ার খুশির জন্য এর আগে তো অনেক কিছুই করেছো, তাহলে এখন এত নাটক করছো কেন? কথাটা বলে আলো থামে, তারপর বলে ওঠে, মেয়ের ফ্যামিলিকে আজ দেখা করার কথা জানিয়ে দিয়েছে তোমার ভাইয়া। বিকেলে তৈরি থেকো, আমি আর ঈশিতা যাব তোমার সাথে। যা মন চাই করো। কথাটা বলে ইসমাম হন হন করে ঘর থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যায়। পরি ছুটে আসছিল এবং কাকতালীয়ভাবে ইসমামের সাথেই ধাক্কা খেয়ে যায়। চোখ তুলে ইসমামকে দেখে একটা ঢোক গিলে নেয় পরি। তার কপাল এতটা খারাপ কেন? ইসমাম প্রচণ্ড রেগে বলে ওঠে, চোখ দুটো নিজে ঠিকভাবে কাজে লাগাতে পারো না, ওই দুটো দান করে দিলে তো পারো কোনো অন্ধকে। কি হচ্ছে কি ইসমাম? পেছন থেকে ঈশিতা ধমকে ওঠে। আলো এসে সেখানে দাঁড়ায়। ইসমাম কাউকে পাত্তা না দিয়ে চুপচাপ চলে যায় সেখান থেকে। পরে দাঁড়িয়ে থাকে বোকার মতো। আলো এসে বলে, ছুটছিলে কেন? সবসময় এত ছোটাছুটি করো কেন? আমি ছাদে ছিলাম, বাবা তার কটেজ থেকে ডাকছিল, ছুটে আসতে গিয়ে ধাক্কা লাগলো। বুঝতে পারিনি রামগুরুর ছানা বাড়িতে আছে, নয়তো ভুলেও দোতলায় উঠতাম না ভাবি। মুখ কাচুমাচু করে বলে পড়ি। আলো মেয়েটিকে দেখে অতিমাত্রায় সুন্দরী একটা মেয়ে, এমন সুন্দরী মেয়ে সে এই শহরে খুব কমই দেখেছে। পুরো কাশ্মীরের মেয়েদের মতো গায়ের রং, সব দিক থেকে পারফেক্ট, শুধু একটু সরল আর ভীতু প্রকৃতির। আচ্ছা, একে ইসমামের পাশে কেমন লাগবে? কথাটি ভেবে আলো নিজেই নিজেকে শুধরে নেয়। তার মনে হওয়াতে কি চাই আসে? ইসমামের ভাইরা আছে ইসমামের জন্যে, তার আগ বাড়িয়ে এসব ভাবার দরকার কি? ওয়েটার এসে অর্ডার নিয়ে চলে যায়। আলো তার মুখোমুখি বসে থাকা মেয়েটিকে দেখতে থাকে। ইসমাম মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মেয়ের ভাই আর ভাবি নিজেদের মধ্যে কথা বলছে। ঈশিতা আলাপচারিতা সহজ করার জন্যে মেয়েটিকে বলে ওঠে, তোমার সাবজেক্ট কি ফিহা? ফিহা বলে মেয়েটি মাথা তুলে তাকায় না, মাথা নিচু করেই অস্ফুট স্বরে জবাব দেয়, ইকোনমিক্স। আমিও তো ইকোনমিক্সের ছাত্রী। আলো মেয়েটির থেকে চোখ সরিয়ে ইসমামের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, কিছু জিজ্ঞেস করো।
ইসমাম চোখ তুলে আলোর দিকে তাকায়, কোনো জবাব না দিয়ে আবারও মাথা নিচু করে বসে থাকে। দীর্ঘ সময় ধরে মেয়ের ভাই আর ভাবির সাথে আলো এবং ঈশিতা গল্প করতে থাকে। না ইসমাম মেয়েটিকে দেখছে, না মেয়েটি ইসমামকে দেখছে। এমন সময় শামীম চলে এসে তাদের সাথে জয়েন করে। মেয়ের ভাই ভাবির সাথে আড্ডা দিচ্ছে সে। রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে শামীম ফিহার ভাই সুমনের দিকে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে ওদের দুজনের নম্বর এক্সচেঞ্জ করা উচিত। সুমন মাথা নাড়িয়ে সাই দেয়। দুজনের নাম্বার এক্সচেঞ্জ করা হয়ে গেলে ফিহাকে নিয়ে তার ভাই ভাবি উঠে চলে যায় শামীমদের থেকে বিদায় নিয়ে। কিছুক্ষণ পরে শামীমরা উঠে পড়ে। গাড়িতে সবাই প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে। নীরবতা ভেঙে ঈশিতা আলোকে বলে ওঠে, ছবিতে যতটা মনে হচ্ছিল অতটা সুন্দর না, তাই না বড় ভাবি? তুমি এমন পাশের বাড়ির আন্টিদের মতো কথা বলছো কেন ঈশিতা আপু? শুকনো গলায় আলো বলে ওঠে, এমন হলে তো আমিও সুন্দরী নই। গায়ের রং তোমার ভাইয়ার মতো সুন্দর নয় আমার। আমাকে কিভাবে মেনে নিলে? শামীম ড্রাইভ করতে করতে আলোর দিকে তাকায়। ঈশিতা চেঁচিয়ে ওঠে, মোটেই না, আমার বড় ভাবি সুন্দরী, ভাইয়ার থেকেও সুন্দর তুমি। আলো ম্ল্যান হাসে। শামীম ঈশিতা আলো গাড়িতে ফিহা মেয়েটির সম্পর্কে টুকটাক আলোচনা করতে থাকে। ইসমাম গাড়ির জানালার বাইরে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে চুপচাপ। তার ভীষণ মাথা ব্যথা করছে। দোতলার লিভিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আলো দৃষ্টি বাইরের দিকে দিয়ে রেখেছে। বাগানের ফুল গাছে ফুল ধরেছে, এখান থেকে বেশ লাগছে দেখতে। বাগানের উত্তর পাশের বিশাল আম বাগানে সব 12 মাসি আম গাছ। আমের মুকুল ধরেছে গাছগুলোই। হঠাৎ কোমরে পুরুষালী হাতের উষ্ণতা পেয়ে গোলগাল মায়াবী মুখখানা লজ্জায় লাল হয়ে যায়। আলো পেছন ফিরে না তাকিয়েই অস্ফুট স্বরে বলে ওঠে, কি চাই? কাঁধে থুতনি ঠেকিয়ে স্বামী নরম গলায় বলে ওঠে, পাত্তা দিতে চাই বউকে। আলো বলে ওঠে। কিন্তু বউ এখন পাত্তা চাচ্ছে না। স্বামীর মৃদু হেসে আলোকে পাঁচা কোলা করে তুলে নেয়। লজ্জা পেয়ে আলো স্বামীনের শার্ট খামচে ধরে। অস্ফুট স্বরে বলে ওঠে, ইহান। ইহান গার্ডেনে পোনা চাচার সাথে বল খেলছে। চুলোয় কোনো তরকারি বসিয়ে আসুনি। জাপানে টর্নেডো হচ্ছে না, পৃথিবীও উল্টে যাচ্ছে না। আলোকে থামিয়ে দিয়ে বলে শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোকে নিয়ে ঘুরে নিচের ঘরের দিকে পা বাড়াতেই থমকে যায়। লিভিং রুমে ইসমাম, ইলহাম, ঈশিতা, পরি 4 জন খেলা দেখবে বলে বসেছিল। তারা 4 জন হতভম্ব হয়ে তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন ভাই বোনদের সামনে থতমত খেয়ে আলোকে কোল থেকে ফেলে দেয়। মেঝেতে পড়ে মৃদু আর্তনাদ করে ওঠে আলো। ইলহাম আর ইসমাম মাথা নিচু করে দুজনে দুদিকে চলে যায়। শামিন এদিক ওদিক তাকিয়ে আলোকে টেনে তোলে। আলো কাতরাচ্ছে। ঈশিতা, পরি এগিয়ে আসে আলোর কাছে। শামিন চুপচাপ ঘরের দিকে চলে যায়। ঈশিতা কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, ব্যথা পেয়েছো ভাবি? লজ্জা মাখা এবং যন্ত্রণায় ফ্যাকাশে মুখটা তুলে ঈশিতার দিকে তাকাই না আলো। মাথা নাড়িয়ে ঘরের দিকে যায়। ঈশিতা আর পরি একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উচ্চ শব্দে হেসে ফেলে। আলো ঘরে ঢুকতেই শামিন এক টানে আলোকে আগলে নিয়ে ঘরের সিটকিনি তুলে দিয়ে নরম গলায় বলে, ব্যথা পেয়েছো? আলো এক ঝটকায় শামিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রেগে মেগে বলে, না, আমি খুব আরাম পেয়েছি, ছাড়ুন আপনি। শামিন আহ্লাদি গলায় বলে, সরি। আলো কোমরে হাত রেখে কাতরাচ্ছে। শামিন চিন্তিত মুখে আলোকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, সব ওদের কারণে। আমার ভাই বোনগুলোর কোনো কাণ্ডজ্ঞান নেই, বুঝলে? দুপুর টাইমে কেউ টিভি দেখতে আসে, দুপুরে সবাই নিজেদের ঘরে একটু বিশ্রাম নেবে তা না। আলো চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ওদের কাণ্ডজ্ঞান নেই নাকি? আপনার কাণ্ডজ্ঞান নেই। আচ্ছা, আপনি কি এই প্রথম আমাকে কোলে তুলেছেন ওদের সামনে? এভাবে ফেলে দিলেন কেন ঢং করে? কাতরাচ্ছে আলো। শামিন আমতা আমতা করে বলে, আগেও কোলে তুলেছি, তবে তখনকার সিচুয়েশন অন্য ছিল। তখন তো রোম্যান্টিক হয়ে কোলে তুলিনি। আলো কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন নরম গলায় বলে, রাগ করো না প্লিজ, আমি হট ওয়াটার ব্যাগ নিয়ে আসছি।
হন্তদন্ত হয়ে জাবির তার মামা কবির আলমগীরের কক্ষে প্রবেশ করে। কবির আলমগীর তখন খাদ্যমন্ত্রীর সাথে ফোনালাপে ব্যস্ত ছিল। জাবির গম্ভীর মুখে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। জাবির এবং জুই নিঃসন্তান, কবির আর তার স্ত্রীর খুবই আদুরে। কবির জাবিরকে খেয়াল করেছে। খাদ্যমন্ত্রীর সাথে দীর্ঘ ফোনালাপ শেষ করে কবির জাবিরের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে কি হয়েছে তা জানতে চায়। জাবির চেঁচিয়ে বলে ওঠে, মামা, তোমার পোষ সামিন ইয়াসা আর কি শুরু করেছে এসব? আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু ওর খুব খারাপ অবস্থা করে ছাড়বো। ওকে বুঝিয়ে বলো। কি করছে? ঠান্ডা গলায় জানতে চায় কবির আলমগীর। কি করেছে? থানা থেকে এসআই নজরুল ফোন দিয়েছে। ও আর ওর বউ গিয়েছিল থানায় আমার নামে অভিযোগ করতে। আমি নাকি কোন মেয়েকে তুলেছি আমার মাইকোতে। হোয়াট? কবির আলমগীর উঠে দাঁড়িয়ে যায়। জাবির বলতে থাকে, ওই সামিন দত্তের কাছে গিয়েছিল। মামা, তোমাকে শুরু থেকে বলে এসেছি ওকে বের করো, বের করো। তুমি শুনলে না। এখন ওর শ্বশুর তোমার কাছে ধরে টান দিচ্ছে, আর ওর বউ আমাকে ফাঁসাতে চাইছে। তুমি ওই সামিন কালসাপটাকে কেন এখনো গলা ধাক্কা দিয়ে বের করছো না পার্টি থেকে? কবির আলমগীর চুপ করে থাকে। জাবির চেঁচাতে থাকে, মেয়র মাই ফুট, ওকে বের করো। গতবার দ্বিতীয় দফায় নির্বাচনের পর যখন ওর পার্টি থেকে বের হবার কথা ছিল তখন সবাই দরদ দেখিয়ে রেখেছিল। এখন বোঝো, বোঝো ঠেলা। আচ্ছা বুঝবো, আগে বলো তুমি এমন কিছু করনি তো? জাবির থতমত খায়, চেঁচিয়ে বলে, মামা প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখছি। আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে? আলোকে পেছন থেকে আগলে ধরায় স্বামীনের উদ্দেশ্যে আলো বলে ওঠে। আলোর কানের কাছে মুখ নিয়ে স্বামীন অস্ফুট স্বরে বলে ওঠে, হঠাৎ খুব চাঁদ দেখতে ইচ্ছে করছিল বাড়িতে এসে। কিন্তু এখন তো আমাবস্যা, চাঁদ কোথায় পেলেন? আলোর কথা শুনে স্বামীন হেসে ফেলে। আলোর নাক টিপে দিয়ে বলে, তোমার ওই স্টুপিড ধূসর রঙের চাঁদ দেখার আমার কোনো আগ্রহ নেই। আমি যে চাঁদের কথা বলছি তার নাম আলো, আমার আসিয়া। আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে, ইস, এসব 90 দশকের বস্তা পচা ডায়লগগুলো মুখস্থ করে রেখেছেন। আপনার ফ্লার্টিং স্কিল নেই বললেই চলে মেয়র সাহেব। ভদ্রভাবে প্রেম নিবেদন করেছি। একজন মেয়র কি সরাসরি বউকে বলে দেবে আমি বউটাকে চুমু খেতে এসেছি? এভাবেই তো বলবে, ভদ্রভাবে, মার্জিতভাবে। আলো লাজুক মুখটা নামিয়ে রাখে। স্বামীন থুতনি ধরে মুখটা উঁচু করে বলে, বিশ্বাস করো, তোমাকে এভাবে লজ্জা পেতে দেখলে আমার বুকে সূক্ষ্ম যন্ত্রণা হয়। আমি মরে যাই এক অদ্ভুত অনুভূতিতে। আলো প্রসঙ্গ পাল্টে বলে, আজ জামিল ভাই আমাকে একটা শাড়ি পাঠিয়েছে। ওনার ছেলেকে যে উপহার দিয়েছিলাম তার রিটার্ন গিফট হিসেবে। বেশ ভালো। আলো একটু থেমে বলে ওঠে, আপনি আমাকে কত কিছু দেন, আমি আপনাকে কিছুই দিতে পারি না, খারাপ লাগে। স্বামীন হেসে ফেলে, তারপর বলে, দিও কিছু একটা কিনে দিতে ইচ্ছে করলে। টাকা জমাচ্ছি আপনাকে উপহার কিনে দেব বলে, সস্তা কিছু দেব না। দামি কিছু দিতে চাও? স্বামীন আলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। আলো মাথা ঝাঁকিয়ে বলে, আপনার পছন্দ মতো কিনে দিব। কি দেব বলুন? কত টাকা জমিয়েছ এখন পর্যন্ত? 2500 টাকা। কিন্তু আমার যা লাগবে তা তো এই টাকা দিয়ে কিনা যাবে না, অনেক দামি। আলো অবাক হয়ে স্বামীনের দিকে তাকায়, তারপর বলে, অনেক দামি কিছু, সেটা কি? স্বামীন তার স্ত্রীকে আগলে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, একটা বাচ্চা। আলো মাথা নিচু করে রেখেছে। দীর্ঘ সময় ধরে সে চুপচাপ। স্বামীন আলোর দিকে ঝুঁকে আলোর চোখের দিকে তাকিয়ে বলে, দেবে? অনেক দামি কিন্তু, বলো দেবে? লজ্জায় লাল হয়ে আলো শাড়ির আঁচল চেপে ধরে। স্বামীন আলোর কপালে একটা চুমু খায়, তারপর ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, স্ত্রী হবার 13তম শর্ত স্বামী এমন আবদার করলে তা আমলে নেয়া। আশা করি আপনিও আমলে নেবেন। আলো ছুটে যেতে চাইলেও পারে না। স্বামীন তার বলিষ্ঠ হাতে আলোকে ধরে রেখেছে। মৃদুস্বরে বলে, লজ্জা পাও আমার সামনে পাও, তোমার এই লাজুক মুখটা শুধু আমি দেখব। হঠাৎ স্বামীনের ফোন বেজে ওঠে। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কানে ধরতেই ওপাশ থেকে সমীর দত্ত বলে ওঠে, একটু থানায় আসতে পারবি বাবিকে নিয়ে? এখন কেন, কি হয়েছে? অবাক হয়ে জানতে চায় স্বামীন। আগে আয়, তারপর বলছি। সমীর ফোন কেটে দেয়। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, চলো থানায় যেতে হবে আমাদের।
সমীর দত্তের কক্ষে ঢুকে অবাক হয়ে আলো আশেপাশে তাকায়। দুজন মধ্যবয়সী ভদ্রলোক এবং ভদ্র মহিলা বসে আছে। ভদ্র মহিলার শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাঁদছে। সমীর শামিন আর আলোকে বসতে বলে শামিন বসে সমীরের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ওনারা এসেছে মিসিং কমপ্লেন করতে। ওনাদের মেয়ে কাল সন্ধ্যা থেকে মিসিং নিয়ে যেতে। আলো আতঙ্কিত মুখে ভদ্র মহিলার দিকে তাকায়। এই ভদ্র মহিলার মনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে সে বেশ বুঝতে পারছে। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে সমীরের দিকে তাকায়। সমীর বলতে থাকে, ওনার মেয়ে তার এজেন্সির পশ্চিমে বয়েজ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের গোপাল স্যারের কাছে টিউশন নিতে যেত সন্ধ্যা 6:30 থেকে 7:30। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আলোর ধারণা কি তবে ঠিক বলে মনে হচ্ছে? সমীর মাথা নাড়িয়ে বলে, এখনো বলতে পারছি না, এভাবে অনুমানের ভিত্তিতে কিছু করাও যায় না। তবে ওই মেয়ের বান্ধবীর থেকে একটা ক্লু পেয়েছি। জাবির মেয়েটাকে বিরক্ত করত। আমার খুব রাগ হচ্ছে শামিন। জাবির আমাদের বয়সী, আর ওই মেয়েটা নাম অন্তরা, ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়ে, বাচ্চা বয়সী। আলো কাঁপা কাঁপা গলায় বলে, আমি একটু মেয়েটার ছবি দেখতে চাই। সমীর ছবি দেখায়। আলোর বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মেয়েটা ছিল তবে বাচ্চার জন্যে আকুতি করছিল এই মেয়েটা। কি ভীষণ মিষ্টি একটা মেয়ে। অন্তরা নামের মেয়েটির মা কেঁদে যাচ্ছে। আলো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না সান্ত্বনা দেওয়ার। সমীর শামিনের দিকে তাকিয়ে বলে, তোরা বাড়ি যা, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করব এখন, তবে বাবিকে আসতে হতে পারে আবারও। আমি কুরিয়ার সার্ভিসের অফিস গেটের সিসিটিভি ফুটেজ চেক করেছি। বাবি সত্যি বলছে। ফুটেজে বাবির মধ্যে অস্থিরতা দেখতে পেয়েছি, তবে মাইক্রো গাড়িটাতে কেউ ছিল কিনা বোঝা যায়নি। মেয়েটাকে সম্ভবত গলির ভিতর থেকে তুলে নেওয়া হয়েছে। শামিন মাথা ঝাঁকায় বলে, এনি টাইম, তুই শুধু ফোন দিস। শামিন আজ চোখে আলোর দিকে তাকায়। মেয়েটা পুরো রাস্তায় বিষণ্ণ থেকেছে। ঘরে এসেও চুপচাপ। আলোকে টেনে কাছে নিয়ে শামিন নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আলো কাঁপা কাঁপা গলায় বলে, খুব খারাপ লাগছে মেয়র সাহেব। বুঝতে পেরেছি আমি। আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শামিন বলে, ওনাদের মনের মধ্যে এখন কি বয়ে যাচ্ছে বলুন তো? শামিন চুপ হয়ে থাকে। এমন পরিস্থিতির শিকার তো আলো হয়েছিল। মেয়েটা হয়তো বা সেদিনের কথা মনে করে ভয়ে আরো তথস্থ হয়ে আছে। পরম স্নেহে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দোয়া করো তুমি মেয়েটির জন্য, কিচ্ছু হবে না। মনটা কেমন অশান্ত হয়ে আছে আলোর। শামিন বাতি নিভিয়ে দিয়ে আলোকে নিয়ে শুয়ে পড়ে। একটা অচেনা মেয়ের জন্যে আলোর অস্বাভাবিক উৎকণ্ঠা দেখে আরো কষ্ট হচ্ছে খুব। মনে মনে সেও প্রার্থনা করছে মেয়েটির যাতে কিছু না হয়। সমীর দত্তের মুখোমুখি বসে আছে কবির আলমগীর। তার সামনে একটি চায়ের কাপ। সমীর ফাইল দেখতে দেখতে বলে, কোনো প্রমাণ যে নেই এমনও তো না, তাই না? প্রমাণ আছে। মেয়েটিকে আপনার ভাগ্নে বিরক্ত করত, উত্ত্যক্ত করত, হুমকি দিত। আর তাছাড়া একজন সাক্ষী পাওয়া গিয়েছে যার চোখে কিডন্যাপিংয়ের আলামত ধরা পড়েছিল। সমীর হালকা হাসে, তারপর বলে, ভগবানের কৃপায় এই পর্যন্ত এসেছি আঙ্কেল। তিনি যদি চান আমার নেক্সট পোস্টিং বান্দরবন হবে, তাহলে আমি খুশি খুশি চলে যাব। কিন্তু এখন আমাকে আমার কাজ করতে দিন। সমীর দত্ত এসবে ভয় পায় না। গভীর রাত, নিস্তব্ধ গোটা কলোনি। হঠাৎ ফোনে রিংটোন বেজে উঠতেই শামিন চোখ খোলে। বুকের ওপর থেকে আলোর মাথাটা সরিয়ে বালিশে রেখে হাত বাড়িয়ে বেডসাইডের বাতি জ্বেলে দেয়। ড্রয়ারের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে দেখে আতায়ুর আলমের ফোন। ফোনটা রিসিভ করতেই আতায়ুর আলম বলে ওঠে, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু জরুরি কথা ছিল। বলুন। শামিন নিচু স্বরে বলে, আমার ধারণা ঠিক। গালের গোদা কবির আলমগীর নিজের পকেটে পুড়েছে 5.5 কোটি। প্রমাণ হাতে আছে আমার, সামলে রেখেছি। তুমি বললে থানায় পাঠিয়ে দেই কিংবা উপর মহলে। না, ওগুলো আপনার কাছে রাখুন, আমি সময় মতো চেয়ে নেব। আতায়ুর আলম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমার মেয়েটা কেমন আছে? কেমন রেখেছি বলে মনে হচ্ছে? আতায়ুর আলম হাসে, তারপর বলে, একেবারে ভুলে গিয়েছে আমাদের। খুব হিংসা হচ্ছে। আচ্ছা রাখছি, ঘুমাও।
আতায়ুর আলম ফোন কেটে দেওয়ার 5 মিনিটের মধ্যেই কবির আলমগীরের ফোন আসে শামিনের ফোনে। আলোর মুখের দিকে এক পলক তাকিয়ে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কবির আলমগীর বলে ওঠে, দেখিয়ে দিলে অকাত পেছন থেকে ছুরি মারার। কিন্তু আমার আফসোস হচ্ছে সামিন, আমার পিঠে ছুরি মারতে তোমাকে তোমার শ্বশুর এবং বউকে ব্যবহার করতে হচ্ছে। ভুল বললেন আঙ্কেল, আমি কাউকে ব্যবহার করে আপনার পিঠে ছুরি মারিনি, ওটা আপনিই করেছেন। 13 কোটি থেকে কয় কোটি পেয়েছেন ভাগি বলুন তো? শাট আপ শামিন, তোমার জন্য আমাকে টানা 3 ঘন্টা থানায় কাটাতে হয়েছে। তোমার এই স্টুপিড বইয়ের অযথা কৌতূহলের জন্য আমার ভাগ্নিকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আলো কখন ঘুম থেকে উঠে শামিনের পিছনে দাঁড়িয়েছে শামিন টের পায়নি। শামিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে লাউড স্পিকার অন করে দেয় আলো। কবির আলমগীর বলতে থাকে, সবসময় তোমাকে একটা সুযোগ দিয়ে এসেছি আমি, আজকেও দিতে চাচ্ছি। তোমার আন্টি তোমাকে খুব পছন্দ করে, তাই শোনো, কাল সকালে বউ নিয়ে এসে আমার কাছে ক্ষমা চাইবে এবং থানায় গিয়ে তোমার বউয়ের জবানবন্দি উঠে নেবে। নয়তো শামিন, মনে রেখো, খুব খারাপ হতে চলেছে সামনে।